আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন রিয়েল নিউজ বিডির মিডল ইস্ট বিগ নিউজ শো। এই শোতে আজ আমি আপনাদেরকে দেখাবো আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, 600-এরও বেশি মৃত্যু, 1,500 মানুষ আহত, ইয়েমেনি হুতি লড়াকুদের প্রতিশোধ শুরু, ইসরায়েলি জাহাজে হামলা, হিজবুল্লাতে মিলতে পারে বড় স্বস্তি, অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে এবং গাজা সিটিতে ইসরায়েলি হামলা অব্যাহত। একদিনে 78 ফিলিস্তিনি শহীদ, লাখো মানুষ বাস্তুচ্যুতির আশঙ্কা বেড়েছে। এই শিরোনাম ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আছে আজকের ভিডিওতে। প্রথমে শুরু করছি একটি বড় খবর দিয়ে, যা মধ্যপ্রাচ্যের বাইরে থেকে এসেছে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। বড় কম্পনে 600-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, 1500 মানুষ আহত। পুরো দেশ শোক ও স্তব্ধতায় ডুবে গেছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে মাঝরাতে এই ভূমিকম্প আঘাত আনে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত কমপক্ষে 600-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 1500 মানুষ আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ছিল 6.0 এবং এর কেন্দ্র ছিল মাত্র 7 থেকে 8 কিলোমিটার গভীরে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে মাটি আর কাঠ দিয়ে বানানো ঘরগুলো চোখের পলকে ভেঙে পড়ে। অনেক গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোনো চিহ্ন অবশিষ্ট নেই। তালেবান সরকারের বিবৃতিতে বলা হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। এখানে 610 জন নিহত হয়েছেন, 1300 মানুষ আহত এবং শত শত ঘরবাড়ি ভেঙে পড়েছে। অন্যদিকে নঙ্গরহার প্রদেশে 12 জন নিহত এবং 255 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের ঝাঁকুনি পাকিস্তান এমনকি ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে। আফগানিস্তানের মানুষের জন্য আমরা দোয়া করি। যারা মারা গেছেন তারা তাদের পরিবার ও প্রিয়জনকে কান্নায় ভাসিয়ে রেখে গেছেন। মানবতার দিক থেকে আমরা এই দুঃখের মুহূর্তে তাদের পাশে আছি। এখন আসা যাক আরেকটি বড় খবরে, যা জড়িত ইয়েমেনের লড়াকুদের সঙ্গে। ইয়েমেনের হুতিরা একটি ইসরায়েলি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে বড় হামলা চালিয়েছে। ইয়েমেনের হুতি লড়াকুরা তাদের প্রধানমন্ত্রীকে হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল, আর সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তারা একটি বড় হামলা চালিয়েছে, সরাসরি ইসরায়েলকে নিশানা বানিয়েছে। ইয়েমেনি আর্ম ফোর্সেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিজে ঘোষণা করেছেন যে তাদের বাহিনী ইসরায়েলের তেলবাহী ট্যাঙ্কার স্টার লেট্রেকে লাল সাগরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করেছে। সারির দাবি অনুযায়ী মিসাইল সরাসরি জাহাজে আঘাত এনেছে এবং এ হামলা করা হয়েছে গাজার সমর্থনে। হুতিদের বক্তব্য, গাজার জন্য তাদের এই অভিযান থামবে না। তারা ইসরায়েলের মেরিটাইম নেভিগেশন বন্ধ করে দেবে এবং দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে কোনো জাহাজ পৌঁছাতে দেবে না। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম এমব্রিও এ হামলার সত্যতা নিশ্চিত করেছে। তাদের মতে সৌদি বন্দর ইয়ানবুয়ের কাছাকাছি ইসরায়েলি জাহাজের কাছে বিস্ফোরণ ঘটেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে জাহাজের ক্রু পানিতে কিছু পড়তে দেখেছে এবং একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছে, অর্থাৎ জাহাজের কিছু অংশ ভেঙে সমুদ্রে পড়ে গেছে। তবে জাহাজের ক্রু নিরাপদে রয়েছেন এবং জাহাজের যাত্রা এখনও অব্যাহত আছে। স্পষ্টতই ইয়েমেন ঘোষণা করে দিয়েছে যে তারা ফিলিস্তিনের পাশে রয়েছে এবং ইসরায়েলকে যে কোনো মূল্যে ঠেকানো হবে। এখন ইসরায়েলি জাহাজগুলোর উপর সরাসরি হামলা শুরু হয়েছে। তবে ওই জাহাজের ভবিষ্যৎ কি, কোথা থেকে কি নিয়ে যাচ্ছিল জাহাজটি, এ বিষয়ে বিস্তারিত হয়তো আলাদা খবরে জানানো হবে। এবার আসি লেবাননের খবরে, যেখানে হিজবুল্লাহদের জন্য একটি বড় স্বস্তির খবর আসতে পারে। ইসরায়েলি মিডিয়া মারিফ এবং দ্য জেরুজালেম পোস্ট 1 সেপ্টেম্বর লিখেছে, বিশেষ করে জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী লেবাননের সরকার প্রচণ্ড চাপ এবং হুমকি সত্ত্বেও হিজবুল্লাহকে নিরস্ত্র করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কারণটি একেবারেই স্পষ্ট। এমন সিদ্ধান্ত নিলে লেবানন সরাসরি গৃহযুদ্ধের আগুনে পুড়ে যেত। এই আশঙ্কাতে লেবাননের সরকার পিছু হটেছে। রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ এবং আমল মুভমেন্ট, যা লেবাননের দুইটি সবচেয়ে বড় শিয়া তেহরিক, তারা প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালামকে সাফ জানিয়ে দিয়েছে, আমরা অস্ত্র ছাড়ব না। আমল মুভমেন্টের লিডার ও লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি স্পষ্ট করে বলেছেন, আমেরিকার দাবি হল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। এ দাবি নামঞ্জুর। আগে ইসরায়েল দখলকৃত লেবাননের দক্ষিণাঞ্চল খালি করুক, সেখানে পুনর্গঠন শুরু হোক এবং ইসরায়েলি সামরিক অভিযান থামুক, তখন এই বিষয়ে কথা হতে পারে। আসল প্রয়োজন হলো একটি জাতীয় ডায়ালগ, যাতে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরক্ষা কৌশল তৈরি করা যায়। এটাই ছিল নাবিহ বেরির বক্তব্য। তিনি শুধু স্পিকার নন, বরং আমল মুভমেন্টের প্রধানও। লেবাননের ডেপুটি প্রধানমন্ত্রী তারিক মিত্রিও হিজবুল্লাহ ও আমল মুভমেন্টের অবস্থানকে সমর্থন করেছেন। এদিকে আমেরিকার চাপ ও সিনেটর লিন্ডসে গ্রাহামের বক্তব্য পরিস্থিতিকে আরও খারাপ করেছে। এমনকি আমেরিকার এনভয় টম ব্যারাককে আল খিয়াম ও টাইড সফর করতে বাধা দেওয়া হয়েছে। তাকে সফর বাতিল করতে হয়েছে, কারণ সেখানে তীব্র অ্যান্টি আমেরিকা বিক্ষোভ শুরু হয়ে যায়। আর তারপর সে মিডিয়া কাণ্ড ঘটে বসে, যেখানে টম ব্যারাক একজন সাংবাদিককে পশু বলে বসেন এবং পরের দিন তাকে ক্ষমা চাইতে হয় এবং ঘটনাটিকে আরও জটিল করে তোলে। ফলে লেবাননের সরকার বাস্তবতা মেনে নিয়েছে, হিজবুল্লাহ তাদের দেশে এক গ্রাউন্ড রিয়েলিটি। তাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা অসম্ভব এবং মারাত্মক বিপজ্জনক।
দ্য জেরুজালেম পোস্টে যে ইসরায়েলি বিশেষজ্ঞের বিশ্লেষণ ছাপা হয়েছে তার মতে পরিস্থিতি কেবলমাত্র ডায়ালগের মাধ্যমে এবং ইসরায়েল পিছু হটলে বদলাতে পারে। অর্থাৎ আপাতত হিজবুল্লাহর অস্ত্র যেমন আছে তেমনই থাকবে এবং লেবানন গৃহযুদ্ধ ঠেকাতে এই অবস্থান ধরে রাখবে। ইসরায়েলি মহলও এখন বুঝতে পারছে, তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রচেষ্টা হোক কিংবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ, সবকিছুই ব্যর্থ। হিজবুল্লাহ অস্ত্র ফেলবে না, আর লেবানন গৃহযুদ্ধ থেকে বাঁচতে এ বাস্তবতা মেনে নিতেই হবে। যাই হোক, দেখা যাক সামনে কি ঘটে। এবার আসি গাজার খবরে। গাজা সিটিতে ইসরায়েলের তাণ্ডব অব্যাহত আছে এবং পুরো গাজায় ৭৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গতকাল সকাল থেকে জোরপূর্বক উচ্ছেদের আশঙ্কা আরও বেড়ে গেছে। গাজা সিটি, যা একসময় আবাসিক ভবন আর প্রাণচাঞ্চল্যে ভরা একটি এলাকা ছিল, আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল গাজার সবচেয়ে বড় শহুরে এলাকায় ধ্বংসযজ্ঞ তীব্র করেছে। রবিবার সকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন ছিলেন নিরীহ মানুষ, যারা শুধু খাবারের সন্ধানে বের হয়েছিলেন। গাজার আশিফা হাসপাতালের কাছে ইসরায়েলি গোলাবর্ষণে আগুন ধরে যায়। আগুনে টেন্টগুলো পুড়ে ছাই হয়ে যায়। রিমাল মহল্লায় একটি অ্যাপার্টমেন্টকে নিশানা করা হয়েছে, যেখানে একসঙ্গে ৫ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত। প্রায় প্রতিটি বাড়ি ও প্রতিটি অ্যাপার্টমেন্টেই একাধিক নিহতের ঘটনা ঘটেছে। এদিকে এখন গাজার মানুষের উপর জোরপূর্বক উচ্ছেদের হুমকি আসছে। পরিকল্পনা চলছে যে ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে চায়। প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোর করে দক্ষিণে ঠেলে দেওয়া হবে এবং তাদের তথাকথিত কনসেন্ট্রেশন জোনসে ভরে ফেলা হবে। সে কনসেন্ট্রেশন জোনগুলোতে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। গাজা আগেই ছিল অবরোধ, ক্ষুধা আর ধ্বংসের শিকার। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে মানুষ খাবারের টুকরোর জন্য ছুটে যাচ্ছে, এমনকি একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়েও পড়ছে। হাজার হাজার পরিবার গৃহহীন, নিঃস্ব, অসহায়। তারা ক্রমাগত বোমাবর্ষণের নিশানায় পরিণত হয়েছে। গাজা সিটির মানচিত্র বদলে গেছে, ভবনগুলো ভেঙে পড়েছে, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে, আর জীবনের স্বপ্ন ছাই হয়ে গেছে। এটাই গাজার কাহিনী, এটাই গাজার নিয়তি। আর এই নিয়তি কতদিন পর্যন্ত চলবে তা কেউ জানে না। এখন আসুন মেহর নিউজ এজেন্সির ১ সেপ্টেম্বরের খবর দেখা যাক। ইরান জানিয়েছে শিগগিরই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সঙ্গে তৃতীয় বৈঠক শুরু হতে যাচ্ছে। অর্থাৎ ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সংলাপ বন্ধ করে দেয়নি। তৃতীয় বৈঠক খুব শিগগিরই আয়োজন হতে যাচ্ছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান জানিয়েছেন, ইতিমধ্যে IAEA এর সঙ্গে ২ দফা বৈঠক হয়েছে, আর এখন তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। তিনি আরও বলেন, IAEA এর নেতৃত্বকেও পশ্চিমা দেশগুলো তাদের প্রভাব ও চাপের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। পশ্চিমা বিশ্ব আমাদের চেপে ধরতে চায়, আর IAEA কেও নিজেদের প্রভাবের বলয়ে টেনে আনছে। এটা একেবারে অদ্ভুত এবং নিন্দনীয় ব্যাপার। পশ্চিমাদের পুরনো অভ্যাসই হল প্রভাব খাটিয়ে, চাপ দিয়ে বা নিজের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। আজকের বক্তব্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম বলেছেন, IAEA ইস্যুতে আমাদের যে সংসদীয় আইন আছে, সেই আইনের ভিত্তিতেই সব আলোচনা ও কাজ চলছে। আমরা পার্লামেন্টের কাঠামোর মধ্যেই IAEA কে কোনো ক্ষমতা বা অ্যাক্সেস দিচ্ছি কিংবা তাদের সঙ্গে বৈঠক করছে, এর বাইরে একেবারেই কিছু নয়। এই নতুন করে আলোচনার বিষয়ও আসলে ইরানের বুশেহর নিউক্লিয়ার প্ল্যান্টকে ঘিরে এর রিফুয়েলিং নিয়েই পুরো আলোচনা এগোচ্ছে। যাই হোক, এবার ফিরে আসি ইসরায়েলের দিকে। ইসরায়েলের অভিযানের মাত্রা ওয়েস্ট ব্যাংকেও ক্রমাগত বেড়ে চলেছে। বহু মানুষকে গ্রেফতার করা হয়েছে, অনেকে আহত। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাও বেড়ে গেছে। শিশু, বয়স্ক, যুবক, সব বয়সের মানুষ এখন ইসরায়েলি সেনা আর স্যাটেলাইটদের টার্গেটে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্জ, যাকে আরেক নামে স্যার গাদিয়ন বা গাদিয়ন স্যার বলা হয়, তিনি আমেরিকায় গিয়েছেন এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে বৈঠক করে বিবৃতি দিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে বলেছেন, আমাদের যে প্ল্যান আছে সেটি আমরা খুব শীঘ্রই বাস্তবায়ন করতে যাচ্ছি, আর সেই পরিকল্পনা হলো ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের সঙ্গে মিশিয়ে নেওয়া। এই বক্তব্য কোনো ফাঁকা বুলি নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের মনে রাখতে হবে, ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে ইসরায়েল শুধু গাজার এলাকা দখল করেনি, বরং সিরিয়ার কিছু অংশ দখল করেছে। এমনকি লেবাননের সেই সব এলাকাও দখল করে নিয়েছে যেখানে একসময় হিজবুল্লাহর প্রভাব প্রবল ছিল। অর্থাৎ ৩টি দেশে ইসরায়েলি বাহিনী ৩ জায়গায় দখল নিয়েছে। এখন যদি তারা ওয়েস্ট ব্যাংকে সংযুক্ত করার কথা বলে, তাতে হইচইতে হবে, কিন্তু কেউ কিছু বলবে বা কিছু করতে পারবে এমন আশা নেই। ইসরায়েলও জানে, আরব হোক বা ও আরব, বিশেষত আরব দেশগুলো কিছুই করতে পারবে না। সবাই নিজেদের ঝামেলায় ব্যস্ত। তাই ওয়েস্ট ব্যাংকে একদিন সরাসরি দখল করে নেওয়া ইসরায়েলিদের জন্য কোনো বড় বিষয় হবে না। এদিকে যুক্তরাজ্য ভিন্ন সুদ তুলেছে। ইউকে প্লেজ নিউ সাপোর্ট ফর ওমেন অ্যান্ড গার্লস ইন গাজা। অর্থাৎ যুক্তরাজ্য গাজার নারী ও কিশোরীদের সমর্থনে নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলছে, ভয়াবহ মানবিক সংকট থেকে বাঁচাতে, বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতকের মা এবং হাজারো নারী যাদের স্যানিটারি কিটসের প্রয়োজন, তাদের জন্য তহবিলের মাধ্যমে সহায়তা করা হবে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু অন্যদিকে ব্রিটেন ইসরায়েলকেও রাফেল অস্ত্রের যন্ত্রাংশ পাঠাচ্ছে, সামরিক সহায়তাও দিচ্ছে। একদিকে মানবিক সহায়তার কথা, অন্যদিকে অস্ত্র পাঠানো, এটাই হচ্ছে বাস্তব রাজনীতি।
তো প্রিয় দর্শক, আশা করি খবরটি আপনাদের ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।